বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের এই বাংলাদেশে, যার প্রত্যেকটি পরতে পরতে লুকিয়ে রয়েছে হাজারো রহস্যঘেরা সৌন্দর্য। অজানাকে জানা, অচেনাকে চেনা হলো আমার এই দীর্ঘ পথ চলা। ভিউয়ার্স, আমি আজকের আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো কক্সবাজারের একটি অন্যতম সৌন্দর্যপূর্ণ জায়গা, যা অনেকেরই অজানা। তো ভিউয়ার্স, শুরু করা যাক আমার আজকের এই ভ্রমণ গল্প। শুভ সকাল। আজকে আমরা চলে আসছি কক্সবাজারের একটি অন্যতম বিচ পয়েন্ট, যেটা আমরা বিশেষ করে যারা কক্সবাজার আসে, আমরা হয়তো সুগন্ধা পয়েন্ট, কলাতলি বিচ অথবা লাবণী পয়েন্ট, এই তিনটে স্পটকে ঘুরি আর হিমছড়ি এটুকুই চিনি। এছাড়া একটা বিচ আছে যেটা আসলে অনেক সুন্দর এবং খুবই কোলাহলপূর্ণ একটি বিচ, যেটা আসলে অনেকেরই অজানা। আর এই বিচটির নাম হলো পানফেস্ট বিচ। এই যে আমি এখন আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি, এই বিচটির নাম হলো পানফেস্ট বিচ। আর আমরা এখন এই পানফেস্ট বিচটাকে পার হয়ে ওপারে যাব। এখানে একটা কাঠের সাঁকো আছে, এই কাঠের সাঁকো দিয়ে আমরা ওপারে যাব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে আসলে এই জায়গাটা কেন এত বিখ্যাত, কেন এখানে হাজার হাজার পর্যটক আসে। এখানে আসলে ঢুকার পথে কি পারবেন, এখানে বিস্তারিত ধারণা দেওয়া আছে, যেমন প্যারাসাইক্লিং, জেট স্কাই রাইড, বোট বানানা বোটিং রাইড, এগুলো প্রথম অবস্থায় দেখতে পারেন। তো চলুন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে। ভিউয়ার্স, আমরা প্রথমে মনে করলাম এখানে মনে হয়তো অ্যান্টি টিকিট লাগে, না, এখানে কোনো অ্যান্টি টিকিট লাগে না, সম্পূর্ণ উন্মুক্ত। এবং এই যে কাঠের সাঁকো, এই কাঠের সাঁকো দিয়ে আমরা পার হচ্ছি। আর এটা বিচেরই একটা অংশ, আর ওই পারে হলো জাউ বাগান। আর আমরা এই যে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। সেখানে অনেক পর্যটক এই ব্রিজটা দিয়ে অনেকে যাচ্ছে, আর আমরা যাচ্ছি এই কাঠের সাঁকোটা পার হয়ে। তো ভিউয়ার্স, আসলে এখানে যে একটা আবেগ বাস্তবতা নিয়ে আসলাম, তার প্রথম যে বিধিনিষেধ, আসলে প্রথমে আমাদের সর্বশেষে চোখের সামনে যে জিনিসটা পড়ছে, যে এখানে আসলে সর্বপ্রথম যে আপনাকে একটি বিধিনিষেধ আছে যে ঝাউ বাগানে প্রবেশ নিষেধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ। যাক, এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু আসলে কতজনে মানে, এটা হলো বাস্তবে দেখার বিষয়। এটা হলো সম্পূর্ণ একটা ঝাউ বাগান, বিশাল আকারের একটি ঝাউ বাগান। আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এটা অনেক বিশাল আকারের একটি ঝাউ বাগান। এটা দুই পাশে আছে ঝাউ বাগানটা। ভিউয়ার্স, তো সে ঝাউ বাগান ভিউয়ার্স, তো আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। সে ঝাউ বাগান আসলে অনেক সুন্দর একটি জায়গা, একেবারে নিরিবিলি কোলাহলপূর্ণ। যদিও প্রচুর পর্যটক এখানে আসে, আসলে আমরাও একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমার কিন্তু দুই পাশে ঝাউ বাগান। ভিউয়ার্স, তো এইভাবেই আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আসলে বিশাল আকার একটা ঝাউ বাগান, যে আসলে অনেক সুন্দর, অনেক নিরিবিলি একটা পরিবেশে ঝাউ বাগান, যত দূর চোখ যায় বিশাল আকার একটি ঝাউ বাগান। কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। আর এখান থেকে বিচ পার যেতে প্রায় আপনার 5 থেকে 7 মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে। তো আসলে ঝাউ বাগানটা যত দূর দেখা যাচ্ছে এত সুন্দর। বাংলাদেশে যে এত সুন্দর একটি ট্যুরিস্ট স্পট রয়েছে, আসলে আমরা বিশেষ করে আমরা যারা ব্লগার আছি, আমরা বহির্বিশ্ব নিয়ে অনেক ব্লগার করে থাকি, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, এগুলো নিয়ে আমরা আসলে অনেকগুলো ব্লগ করি। কিন্তু আমার বাংলাদেশের যে এত সুন্দর এবং মনোরম পরিবেশে এই যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, এগুলো কিন্তু আমরা বিশ্ব দরবারে হাইলাইট করিনি। যদি আমরা আমাদের বিশেষ করে এই ব্যাপারগুলো, আমাদের যে পর্যটন খাতগুলো আছে, যদি আমাদের পর্যটক মন্ত্রণালয় থেকে যেমন যোগাযোগ ব্যবস্থা, তারপর ঢাকা কক্সবাজার যে রোডটা আছে, এই রোডটাকে যদি হাইওয়ে করা হয়, যদিও এখন বর্তমানে ট্রেন চালু হয়েছে, পাশাপাশি যদি এটাকে যদি হাইওয়েটাকে 4 লাইন বিশিষ্ট করা হয়, তাহলে হয়তো অনেক অনেক পর্যটক আসবে দেশ এবং দেশের বাহির থেকে। তো আমরা যদি আমাদের এই ভিউগুলো আপনাদের সামনে যদি তুলে না ধরি, এবং আমরা যদি আমাদের দেশকে যদি
হাইলাইট না করি তাহলে কিভাবে পর্যটক আসবে আমাদের দেশে? তো আমরা আসলে বহির্বিশ্বের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে আমরা আপনাদের দেখাই, কিন্তু আমার বাংলাদেশে এত সুন্দর মনোরম পরিবেশে এত সুন্দর জায়গা রয়েছে যেটা আসলে আমরা অনেকেই আমরা বলছিলাম যে আসলে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটি জায়গা রয়েছে যেটা আমরা হয়তো অনেকে জানি না। আমরা বিশেষ করে যেটা কক্সবাজার বলতে বুঝি কলাতলি পয়েন্ট, সুগন্ধা বিচ অথবা লাবণী পয়েন্ট অথবা সর্বোচ্চ হলে হিমছড়ি। কিন্তু বাস্তবতার নিরিখে যে এই যে আমরা হিমছড়ি যাওয়ার পথে এত সুন্দর একটি পর্যটন স্পট আমাদের চোখের সামনে পড়ে, আসলে যেটা আমরা যদি বহির্বিশ্বে হাইলাইট করি তাহলে আমাদের দেশটাকে আরও পর্যটন খাতকে আরও উন্নত হয়ে যাবে। তো এই সম্পর্কে আসলে কিছু একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথে আছে এক ট্যুরিস্ট ভাই আসছে, তার কাছ থেকে আমরা কিছু জানার জন্য চেষ্টা করতেছি। তো আমাদের পর্যটন খাত সম্পর্কে যদি কিছু বলতেন, আমাদের দেশ সম্পর্কে যদি বহির্বিশ্বে কিছু হাইলাইট করার মতো আপনার কিছু মন্তব্য থেকে থাকে। আসলে কক্সবাজার সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই, কারণ হচ্ছে কক্সবাজার হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ একটা সমুদ্র সৈকত, যেটার একই ধারে যেমন সমুদ্র, একই ধারে হচ্ছে আপনার মেরিন ড্রাইভ রোডের পাশে হচ্ছে পাহাড়, মাঝখানে এত সুন্দর ঝাউ বাগান। হ্যাঁ, আসলে পৃথিবীর অনেক দেশেই তো গেছি, বেশ কয়েকটা দেশে ঘোরার সুযোগ হয়েছে, দেখছি, কিন্তু এত চমৎকার পরিবেশ, একদিকে বিশাল সাগরের বিশালতা যেটা পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত, আবার একদিকে হচ্ছে আপনার পাহাড়, মেরিন ড্রাইভ রোডের পাশে পাহাড়, আবার এই দুই পাশে ঝাউ বাগান। এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না, বা এই যে বলে বোঝানোর মতো না। এটার জন্য আসলে সরকারি উদ্যোগ প্রয়োজন। কারণ হলো আমাদের সরকারই পারে একমাত্র যে এই আমাদের এই খাতগুলোকে, পর্যটনের যে পর্যটনের এই খাতগুলোকে তুলে ধরে বহির্বিশ্বের সামনে। কীভাবে তুলে ধরতে পারে, এটার জন্য যেমন প্রচারণার প্রয়োজন আছে, পাশাপাশি কিছু অবকাঠামোগত কিছু উন্নয়নের প্রয়োজন আছে, যেমন রাস্তাঘাট, তারপরে হোটেল মোটেল রিসোর্টগুলো আরও আধুনিকায়ন করা, রাস্তাঘাটগুলো আরও আধুনিকায়ন করা। যেমন আপনি কক্সবাজার আসবেন, এখানে ঢাকা থেকে কক্সবাজার আসতে মনে কত 500 কিলোমিটার রাস্তা, যেটা আসলে প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লেগে যায়। আমরা যেমন গতকালকে আসছি, গাড়ি ড্রাইভ করে আসছি, আমাদের প্রায় 13 ঘন্টা সময় লাগছে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছতে। এটা তো হওয়ার কথা ছিল না, কারণ রাস্তাঘাটগুলো যদি আরও একটু উন্নত করা হইতো, বিশেষ করে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা পর্যন্ত যে রাস্তাটুকু, এটা তো মানে বিচ্ছিরি অবস্থায়। এত সময় দিয়ে আমরা হয়তো আমাদের নিজের দেশকে ভালোবাসি বা নিজের দেশের পর্যটক হিসাবে আমরা এখানে চলে আসছি অনেক কষ্ট করে, কিন্তু যারা উন্নত বিশ্ব থেকে আসবে আমাদের এই সমুদ্র সৈকত দেখার জন্য, এই প্রকৃতি দেখার জন্য, তারা কিন্তু এত কষ্ট করে এই 12 ঘন্টা মানে 400-500 কিলোমিটার রাস্তা 12-14 ঘন্টা জার্নি করে তাদের ধৈর্য নাই। পাশাপাশি আপনি বলবেন যে ইয়ারে আসেন, ইয়ারের অবস্থাও কিন্তু ভালো না, শিডিউল ঠিক থাকে না। তারপর হচ্ছে এয়ারপোর্ট একটা এত সুন্দর একটা নগরী, একটা এয়ারপোর্ট, হ্যাঁ, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করে দিলে বা আরও আধুনিকায়ন করলে অবশ্যই এখানে পর্যটকদের। আমি আপনার সাথে একটা কথা একটু অ্যাড করতে চাচ্ছি, ওটা হলো আপনার অনেকগুলো ব্লগে আমি দেখছি আপনি থাইল্যান্ড নিয়ে অনেকগুলো ভিডিও করেছেন, যেটা যেমন থাইল্যান্ডের একটা বাস স্ট্যান্ড নিয়ে আপনি একটা ব্লগ করছেন, যেখানে দেখলাম যে আমরা থাইল্যান্ডের একটা বাস স্ট্যান্ড যেটা আমাদের এয়ারপোর্টের চেয়ে কোনো অংশে কম না, এটা যদি যেটা আমাদের কক্সবাজার যে এয়ারপোর্টটা আছে ওটার সাথে সামঞ্জস্য করলে আমরা কি বুঝতে পারি এটাতে? এটা বাস্তব। আমি ভিডিওটাতে শেয়ার করার চেষ্টা করছিলাম যে আমাদের দেশের এয়ারপোর্টগুলো তো এত সুন্দর না, যেভাবে ওরা এত সুন্দর এবং ডিসিপ্লিনের সাথে ওদের বাস স্ট্যান্ডগুলো করে রাখে। আসলে এখান থেকে শেখা উচিত এবং সম্পূর্ণ সেন্ট্রালাইজ শেখা উচিত, এবং তাদেরকে অনুকরণ করে আমাদের যদি আমাদের এই পর্যটন স্থানগুলোকে যদি সাজাতে পারি, তাহলে নিশ্চিত আমরা সারা বিশ্ব থেকে পর্যটকদেরকে আকর্ষিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, বলতে চাচ্ছিলাম যে একসময় হয়তো হ্যাঁ ঠিক আছে, আমরা বর্তমানে ঢাকা টু কক্সবাজার যদিও রেল যোগাযোগটা ব্যবস্থা হয়েছে, কিন্তু সড়ক পথে যে যোগাযোগ ব্যবস্থাটা এটা মনে হয় আমাদের আরেকটু উন্নতি করা উচিত। বিশেষ করে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে সড়কটাকে যদি আমরা 4 লাইন করতে পারি, একটা যদি হাইওয়ে রোডে রূপান্তরিত দিতে পারি, তাহলে আমি মনে করি যে বহির্বিশ্ব থেকে অনেক পর্যটক আসবে। যেমন আমরা কিছুদিন আগে থাইল্যান্ড ভ্রমণ করে আসছিলাম, আর থাইল্যান্ডে আমরা দেখলাম ব্যাংকক থেকে ফুকেটের দূরত্ব প্রায় 880 কিলোমিটার। এই 880 কিলোমিটার রাস্তা আমরা গিয়েছি সর্বসাকুল্যে আমাদের সময় লাগছে মাত্র 8 ঘন্টা, অথচ আমাদের ঢাকা থেকে
কক্সবাজারের দূরত্ব সর্বসাকুল্যে হলো 400 বা 450 কিলোমিটার, কিন্তু এই 450 কিলোমিটার আপনার আসতে দেখা যাচ্ছে আমাদের 12 থেকে 13 ঘন্টা লাগতেছে। তো আসলে এই কারণগুলোর কারণে কিন্তু দেশে আসলে আমাদের বহির্বিশ্ব থেকে যে পর্যটকগুলো আমাদের দেশে আসার কথা তারা অনুরূপভাবে আসতেছে না। আর এটাই হলো আসলে মূল কারণ। তো আমরাও চাই আমাদের দেশকে আমরা হাইলাইট করি, দেশটাকে, ওই দেশের পর্যটন খাতগুলোকে আমরা হাইলাইট করতেছি, কিন্তু আমাদের দেশে অনেক ব্লগার আছে, তারা যদি আমার বাংলাদেশটাকে বহির্বিশ্বে একটু হাইলাইট করতো ওইভাবে, তাহলে মনে হয় আমার দেশে বহু পর্যটক, বিশেষ করে যে আমাদের যেহেতু সবাই এক নামে চিনে যে পৃথিবীর সর্ববৃহৎ বিচ হলো আমাদের কক্সবাজার। তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের বিচটাকে ওইভাবে আমরা হাইলাইট করতে পারিনি। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে একদম বিচের পাড়ে। দেখুন অনেক সুন্দর এবং কত মনোরম দৃশ্য আসলে, যেটা আমরা যেমন আমরা থাইল্যান্ডের পাতায়া গেছি, থাইল্যান্ডের ফুকেটে গেছি, ওখানের যে বীচগুলো ওইখানের চেয়ে কোনো অংশে সৌন্দর্য আমাদের কিন্তু কম না। কিন্তু ওই যে একটাই খাত যে এখানে যতগুলো পর্যটক আছে সব কিন্তু আমার দেশি, কিন্তু আমরা চাচ্ছি বহির্বিশ্ব থেকে পর্যটক আসুক, তারাও আমাদের বাংলাদেশ সম্পর্কে জানুক। বিশেষ করে আমি বেশ কয়েকজন বহির্বিশ্বের ব্লগার রয়েছে যারা আসলে আমাদের কিছুদিন আগে যেমন আমাদের কক্সবাজারটাকে হাইলাইট করে গেছে। তার মধ্যে অন্যতম হলো ইংল্যান্ডের একজন পর্যটক যিনি হ্যারি জগার্ট, তিনি এসে কিন্তু আমাদের কক্সবাজার সম্পর্কে অনেকগুলো ভিডিও করছে এবং বহির্বিশ্বে কিন্তু উনি হাইলাইট করছে। উনি কিন্তু বহির্বিশ্বে এভাবে ঘুরে 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 পর্যটন খাতগুলোকে এভাবে হাইলাইট করছে এবং আমার বাংলাদেশেও কিন্তু হ্যারি জগার্ট এত সুন্দরভাবে তুলে ধরছে। কিন্তু যদি একটা ভিডিওতে আমাদের স্কিম সম্পর্কে, আমাদের বাংলাদেশের স্কিম সম্পর্কে কিছু বলা হয়েছিল, আসলে স্কিমটা এরকম ছিল যে আসলে এটা বাস্তব, আমাদের বাঙালির কালচারের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা কিন্তু থাইল্যান্ডে গেছি, থাইল্যান্ডে গিয়ে আমরা যেটা দেখতে পারলাম যে তাদের মাঝে এত সততা, এত অনেস্টি, তারপর তাদের এত কমিটমেন্ট, টাইমিং এবং ওভারঅল তারা যে নিট অ্যান্ড ক্লিন, তারা একটা সিগারেট খেয়ে সিগারেটের যেই শেষ অংশটা ওটাও কিন্তু তারা যেখানে সেখানে পালায় না, নির্দিষ্ট একটা ডাস্টবিনে ফেলায়। তো আমরা কিন্তু, আর আমরা যারা আমাদের এই যে এত সুন্দর একটা সমুদ্র সৈকত দেখবেন আপনি এখানে আসলে, এই যে আমি দেখছি অনেক যেমন অনেক ময়লা, পলিথিন, ডাবের খোসা, নারিকেলের খোসা বা কলার, এগুলো আসলে আমাদের সৌন্দর্যটাকে নষ্ট করে। কিন্তু আমি থাইল্যান্ডে গিয়ে দেখলাম তারা এত নিট অ্যান্ড ক্লিন, যেটা আসলে তারা তাদের দেশটাকে আসলে বহির্বিশ্বে ওইভাবে হাইলাইট করতে পারছে। তো আমরা দেশও কিন্তু আসলে যেমন পাকিস্তানের জনপ্রিয় ব্লগার রফিক, তিনিও কিন্তু বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে ঘুরে আমাদের বাংলাদেশটাকে বিশ্ব দরবারে হাইলাইট করতেছে। তারা কিন্তু আমার বাংলাদেশের কক্সবাজারে এসে এই যে এগুলোকে অনেকটা হাইলাইট করছে। তো আমরাও চাই যে বহির্বিশ্ব থেকে পর্যটকরা আমাদের দেশে আসুক, আমাদের দেশ যে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত আমার দেশ, এটা সম্পর্কে জানুক এবং বহির্বিশ্বকে জানাক, বহির্বিশ্ব থেকে পর্যটক আসুক। আর এই জন্য আমি মনে করি সর্বপ্রথম যেটাকে প্রাধান্য দিতে হবে ওটা হলো আমাদের যোগাযোগ ব্যবস্থা। দ্বিতীয়ত হলো যে স্ক্যাম, যেমন হ্যারি জগার্ট একটা স্ক্যাম করলো যে আসলে তাই সে সিএনজি ভাড়া 300 টাকা, অথচ তার কাছ থেকে নিয়ে নিছে 1000 টাকা। অথবা দেখা গেছে যে সে একটা পর্যটক ওই যে কোনো ব্যাপারে একটু ইনফরমেশন চাইলে তাকে ভুলভাল একটা ইনফরমেশন দিয়ে দিল। ভিউয়ার্স, আমরা বারবার একটা কথাই বলি, আসলে আমার প্রিয় মাতৃভূমি, আমি আমার মাতৃভূমিকে অনেক ভালোবাসি। আমার মাতৃভূমি, পৃথিবীর আমরা যে কোনো প্রান্তে যাই না কেন, আমি আমার মাতৃভূমির টানে আমার ফেরত আসতে হয়। তাহলে আমরা এই যে আমি ইন্ডিয়ার বেশ কয়েকটা অঙ্গরাজ্যকে আমি হাইলাইট করছি, আবার দেখা গেছে নেপালকে আমি হাইলাইট করছি, থাইল্যান্ডকে হাইলাইট করছি, এরকম আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই অনেক জায়গায় ট্যুরিস্ট স্পটকে আমি আমার ব্লগে তুলে ধরছি। কিন্তু আমার বাংলাদেশ সম্পর্কে অনেকে কমেন্ট করে যে বাংলাদেশ সম্পর্কে আসলে কোনো ব্লগ নেই কেন। আসলে বাংলাদেশ সম্পর্কে আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমরা ঘুরে ঘুরে ব্লগ করব। যেমন আমি আরেকজন ব্লগারের কথা বলতে চাচ্ছি যে মোহাম্মদ পিস, অনেক জনপ্রিয় একজন ট্রাভেলার। সে বিশেষ করে ইন্ডিয়ার এমন কোনো অঙ্গরাজ্য নেই যে সে ঘুরে ঘুরে আমাদেরকে হাইলাইট করছে, আমাদের বাংলাদেশকে ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য সম্পর্কে জানিয়েছে। কিন্তু সেও ইদানিং সে তার প্রিয় মাতৃভূমির টানে আমাদের বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে এসে
বাংলাদেশের বিভিন্ন পর্যটক স্পটগুলোকেও সে হাইলাইট করতেছে, কক্সবাজারকে হাইলাইট করছে, মহেশখালীকে হাইলাইট করছে, সেন্ট মার্টিনকে হাইলাইট করছে, এরকম সে নাটোর সহ বেশ কিছু জায়গাকে হাইলাইট করছে। তো আমরা বাংলাদেশি, আমরা যারা ট্রাভেলার আছি, বিশেষ করে আমরা ব্লগ তৈরি করি, তারাও কিন্তু যদি আমরা এভাবে জিনিসগুলোকে হাইলাইট করে তুলতে পারি, তাহলে মনে করি আমার বাংলাদেশে একদিন বিশ্ব দরবারে পর্যটনে সেরা একটা খাত হিসাবে রবে। আর আমরা কেন ইন্ডিয়াতে যাব, কেন আমরা ওই যে পুকেট যাব, কেন আমরা পাতেয়াতে যাব, আমার দেশেই তো এত সুন্দর একটা ভিউ রয়েছে। ঘুরে যাচ্ছে মাথার উপর দিয়ে, এখানে সমুদ্র সৈকত আর অসম্ভব সুন্দর একটি ভিউ, যতটুকু চোখ যায় আসলে সুন্দর। তো ভিউয়ার্স, আমিও আপনাদের সাথে কমিটেড যে এখন থেকে আমি আমার বাংলাদেশের প্রত্যেকটা পর্যটন স্পটকে আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর স্বদেশকে ভালোবাসুন, স্বদেশের প্রতি, স্বদেশের ভালোবাসার প্রতি সবসময় মনোনিবেশ থাকুন। কিন্তু আসলে যেটা খুবই আফসোস লাগে যে ওই যে আমরা একটা কথা বললাম যে আমরা নিট অ্যান্ড ক্লিন, দেখুন ঘাটে প্রচুর ময়লার প্যাকেট, এরকম অনেক ময়লার প্যাকেট। তো এখানে এই যে এখানে প্রচুর পলি ময়লা প্যাকেট ফাটানো হয়েছে, অথচ এখানে একটা ডাস্টবিন আছে, ডাস্টবিনে না ফেলে আমরা পালাচ্ছি সব এইভাবে। তো ভিউয়ার্স, এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন করে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।